নিজের হবু স্বামী হিসেবে ম্যাট্রিক পরীক্ষায় কর্তব্যরত ম্যাজিস্ট্রেটকে দেখে হতবাক হয়ে গেল ঈশিতা। নিজের বাবার দিকে অসহায় চোখে তাকিয়ে ফিসফিস করে বলল, যেই লোকটা আমায় এক্সপেল করে দিল, এখন আমায় কিনা তাকেই বিয়ে করতে হবে? ঈশিতার বাবা ইসমাইল হোসেন মেয়ের কথায় তেমন পাত্তা দিল না। তিনি তো ব্যস্ত তার বাড়িতে আসা অতিথিদের আপ্যায়ন করার জন্য। ঈশিতা ব্যাপারটা বুঝতে পেরে দমে গেল। তার ভীষণ কান্না পাচ্ছে এখন। ঈশিতা নিজের চোখে জল মুছে আর চোখে তাকালেও তার সম্মুখে বসে থাকা 28 বছর বয়সী সুদর্শন পুরুষটির দিকে। চোখে থাকা চশমা যাকে আকর্ষণীয় করে তুলেছে। এখন এই লোকটাকে কতটা ভদ্র নম্র লাগছে, অথচ এই লোকটাই অবিচকের মতো ঈশিতার ভবিষ্যৎটা নষ্ট করে দিল। বিনা দোষেও কঠিন শাস্তির মুখোমুখি হলো বেচারি মেয়েটা। ঈশিতা যে তার দিকে তাকাচ্ছে এটা নজরে এলো আয়ুষেরও। আয়ুষ জানে এই মেয়েটার কাছে সে অনেক বড় অপরাধী। শুধুমাত্র তার নেওয়া একটা ভুল সিদ্ধান্তের জন্য এই মেয়েটার জীবনে আজ ঝড় নেমে এসেছে। তাই তো মেয়েটাকে এক প্রকার বাঁচানোর জন্যই আজ সে নিরুপায় হয়ে নিজের পরিবারকে নিয়ে এই হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করতে এসেছে। ঈশিতা ভীষণ হাঁসফাঁস করছিল। আয়ুষও বুঝতে পারে তার ঈশিতার সাথে কথা বলা দরকার। তাই আয়ুষ সবার কথার মাঝখানে নম্র গলায় বলে উঠল, আমি ঈশিতার সাথে আলাদাভাবে কথা বলতে চাই, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। কথাটা ইসমাইল হোসেনের দিকে তাকিয়ে বলল আয়ুষ। ইসমাইল হোসেন সামান্য হেসে বললেন, কেন নয় ঈশিতা, তুমি ওনাকে ছাদে নিয়ে যাও, সেখানে গিয়ে তোমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলো। বাকি জীবনটা তোমাদের একসাথে থাকতে হবে, তাই তোমাদের মধ্যে বোঝাপড়াটা তো দরকার। ঈশিতা নিজের বাবার কথার বিরোধিতা করল না, বাধ্য পেয়ের মতো বসা থেকে উঠে দাঁড়ালো। আয়ুষের দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল, অতঃপর ছাদের দিকে পা বাড়ালো। আয়ুষও ঈশিতার পেছন পেছন যেতে লাগলো। ঈশিতা ছাদে পৌঁছে গিয়ে থেমে গেল, আয়ুষ তার পেছনে দাঁড়িয়ে। ঈশিতা এবার আয়ুষের চোখে চোখ রেখে বলল, বলুন, কি বলতে চান? আয়ুষ বুকের ওপর দুহাত ভাঁজ করে দাঁড়ালো, নিজের চশমায় ডান হাতের তর্জনী আঙুল ছোঁয়ালো স্বভাবগত কারণে। অতঃপর জোরে শ্বাস নিয়ে বলল, আমি তোমার কথা ভেবেই এমন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি, তাই তুমি আর বেশি কথা না বাড়িয়ে বিয়েটাই মত দিয়ে দাও। ঈশিতা হঠাৎ করে হো হো করে হেসে উঠল, যেন খুব মজা পেয়েছে তার কথাটা শুনে। কোনো রকমে হাসি থামিয়ে বলল, খুব মজা পেলাম আপনার কথা শুনে মিস্টার আয়ুষ। আমার জীবনটা নষ্ট করে এখন আপনি এসেছেন আমায় বাঁচাতে, হাস্যকর। আয়ুষ নিশ্চুপ। জীবনে কখনো সে কারো কাছে এভাবে অপরাধী হয়নি যেমনটা ঈশিতার কাছে হয়েছে। ঈশিতা অনেক মেধাবী একজন ছাত্রী, যার ইচ্ছা ছিল পড়াশোনা করে ডাক্তার হওয়া। ঈশিতার বাবা গ্রামের বনেদি লোক, তার চিন্তা ভাবনা উন্নত নয়। তিনি মেয়েকে এতদূর পড়াতে চাননি। ঈশিতা নিজের মায়ের সমর্থনে এতদূর পড়াশোনা করেছিল। ঈশিতার মা হুসনে আরো নিজের বাপের বাড়ি থেকে পাওয়া সম্পদ দিয়ে ঈশিতার পড়াশোনার খরচ চালিয়েছেন। তিনি নিজে এক মূর্খ সূক্ষ্ম মহিলা হলেও নিজের মেয়েকে সুশিক্ষিত দেখতে চেয়েছেন, কিন্তু ভাগ্যে অন্য কিছু ছিল। ঈশিতার ইংরেজি পরীক্ষার দিন তার পাশে বসে থাকা একটা মেয়ে অসৎ উপায় অবলম্বন করছিল, সে নকল করছিল। আয়ুষ সেদিন ওই মেয়েটাকে পাকড়াও করে, তবে মেয়েটি শুধু নিজেই ফাঁসে না, ঈশিতাকেও ফাঁসিয়ে দেয়। সব দোষ ঈশিতার কাঁধে দেওয়ার জন্য সে আগে থেকে ঈশিতার সিটের কাছে কয়েকটা পেপার রেখে দিয়েছিল। ঈশিতা লেখায় এত ব্যস্ত ছিল যে খেয়াল করেনি, ফলে যা হবার তাই হয়েছে। ঈশিতাকে এক্সপ্লেন করে দেয় আয়ুষ। সেদিন ঈশিতা অনেকবার বলেছিল তাকে ফাঁসানো হচ্ছে, সে নকল করেনি, কিন্তু আয়ুষ তার কোনো কথাই বিশ্বাস করে না। এই ঘটনায় ঈশিতার পুরো জীবন বদলে দেয়। তার সব সাজানো স্বপ্ন শেষ হয়ে যায়। ক্লাস 8-এ ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়া মেয়েটি যে ক্লাসে সবসময় প্রথম হতো, তাকে কিনা নকল করার অপরাধে এক্সপ্লেন করা হলো। কেউই এটা মানতে পারছিল না। ঈশিতার মা হুসনে আরো মেনে নিতে পারেননি এটা। যে মেয়েকে নিয়ে অহংকার করতেন, যাকে নিয়ে এত স্বপ্ন দেখেছিলেন, সেসব শেষ হয়ে যায়। ইসমাইল হোসেনও এই সুযোগ পেয়ে তাকে অনেক কথা শোনায়। হুসনে আরো মেয়ের সাথে কথা বলা বন্ধ করে দেয়। এর কিছুদিন পরে তিনি হার্ট অ্যাটাক করে মারা যান। ঈশিতার জীবনে ঝড় যেন থামেই না। হুসনে আরার মৃত্যুর পর ইসমাইল হোসেন আরো সুযোগ পেয়ে যান। তিনি এই সুযোগে ঈশিতার সাথে একজন বয়স্ক লোকের বিয়ে ঠিক করেন। বলা বাহুল্য, সেই বয়স্ক লোক ইসমাইল হোসেনকে অনেক টাকার প্রলোভন দেখায়। এর মধ্যে যে মেয়েটি ঈশিতাকে ফাঁসিয়েছিল সে অপরাধবোধে ভুগতে থাকে। ঈশিতার বর্তমান পরিস্থিতি জেনে সে দ্রুত আয়ুষের ঠিকানা জোগাড় করে তার সাথে যোগাযোগ করে। আয়ুষের সামনে নিজের সব দোষ স্বীকার করে এবং জানায় ঈশিতা নির্দোষ। ঈশিতার সাথে ঘটে যাওয়া সব ঘটনাও সে জানায় আয়ুষকে। এসব শুনে আয়ুষ ভীষণ অপরাধবোধে অনুভব করে।
তার একটা ভুল সিদ্ধান্তের জন্য আজ এত মেধাবী একটা মেয়ের জীবনে এত দুর্যোগ নামতে চলেছে, সেটা সে মেনে নিতে পারেনি। আয়ুষ এটা আটকানোর জন্য প্রথমে পুলিশের সাহায্য নেওয়ার কথা ভাবে। আয়ুষ ভেবেছিল ঈশিতাকে বাল্যবিবাহ দেওয়া হচ্ছে, এটা দেখিয়ে বিয়ে বন্ধ করা যাবে, কিন্তু ইসমাইল হোসেন এই জন্য আগে থেকে চাল চেলে রেখেছিলেন। তিনি ঈশিতার জন্ম নিবন্ধনে আগে থেকেই কারসাজি করে বয়স বাড়িয়ে রেখেছিলেন, যার ফলে ঈশিতার বয়স বর্তমানে 18। তাই বিয়েতে আইনগত কোনো বাধা থাকে না। তার উপর ঈশিতা নিজের মায়ের পর অনেক ভেঙে পড়ে, তার নিজেকেই এসবের জন্য দায়ী মনে হয়, তাই সেও বিয়েতে মত দিয়ে ফেলে। আয়েশের হাতে তখন আর কোনো উপায় ছিল না। সে শহরের সম্ভ্রান্ত পরিবারের ছেলে এবং সরকারি চাকরিও করে, তাই সে স্থানীয় একজন ঘটকের সাথে যোগাযোগ করে ইসমাইল হোসেনের সাথে কথা বলে, নিজের পরিবারকেও রাজি করায়। আর আজ সে এখানে চলে এসেছে। আয়েশের এখন ইচ্ছা ঈশিতার দায়িত্ব নেওয়া, ঈশিতার স্বপ্ন পূরণে তাকে সহায়তা করা। এসব ভাবনা থেকে বেরিয়ে আয়ুষ ঈশিতাকে বলে, আমি এই বিয়েটা শুধু নিজেকে অপরাধ বোধ থেকে মুক্তি দেওয়ার জন্যই করছি। তুমি আমাকে বিশ্বাস করতে পারো, আমি তোমার জীবন পরিবর্তন করার চেষ্টা করব। ঈশিতা অট্টহাসিতে ফেটে পড়ে, হাসি থামিয়ে বলে, আপনি আমার জীবন পরিবর্তন করতে পারবেন? পারবেন আমার মাকে আবার ফিরিয়ে আনতে? আয়ুষ মাথা নিচু করে নেয়। ঈশিতা বলে, পারবেন না। আপনাকে কিছু করতে হবে না, আপনি শুধু আমার চোখের সামনে থেকে যান। আপনাকে আমার সহ্য হচ্ছে না। দেখো ঈশিতা, তোমার বয়স কম, এই বয়সে আবেগ বেশি কাজ করে। আমি জানি আমার একটা ভুল সিদ্ধান্তের জন্য তোমার জীবনের পুরো গতিপথ পরিবর্তন হয়ে গেছে, কিন্তু তাই বলে তুমি আমাকে সম্পূর্ণরূপে দোষ দিতে পারো না। এটা তো আমার দায়িত্ব ছিল, তাই না? হ্যাঁ, এটা আপনার দায়িত্ব ছিল, যেটা আপনি অনেক সুন্দর করে পালন করেছেন। আপনাকে আর কোনো দায়িত্ব পালন করতে হবে না। আমার জীবনকে নিজের গতিতে চলতে দিন, আমি ভাগ্যকে মেনে নিয়েছি। এটা বলে ঈশিতা চলে যেতে নিতে আয়ুষ তার হাত ধরে আটকে বলে, তোমার মাকে হয়তো আমি ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু তোমার স্বপ্ন আমি অবশ্যই পূরণ করাবো। তোমাকে জীবনে আমি প্রতিষ্ঠিত করাবই, এটা আমার ওয়াদা। আমি আপনাকে কিছুতেই বিয়ে করব না। আমি ওই বুড়োকে বিয়ে করতে রাজি আছি, তবু আপনাকে বিয়ে করব না। ঈশিতা আয়ুষের মুখের ওপর বলে দেয়। আয়ুষ তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে, তুমি যদি নিজের ভালো না বোঝো তাহলে আমার কিছু করার নেই, তবে আমি নিজের ভুল শুধরে নেবই। কি করবেন আপনি? জোর করে আমায় বিয়ে করবেন? প্রয়োজন হলে তাই করব। আয়ুষের স্পষ্ট জবাব। ঈশিতাও কম যায় না, সে বলে, আমি মরে যাব তাও কবুল বলবো না। আপনার যা করার করুন। আয়ুষ আর কথা বাড়ালো না, ঈশিতাকে পাশ কাটিয়ে নিচে চলে গেল। ঈশিতা ঠায় দাঁড়িয়ে রইল আর ভাবতে লাগলো আয়ুষের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। তালুকদার বাড়ি ঢাকা শহরের অন্যতম বনেদি পরিবার। এই পরিবারের মাথা হলেন বর্তমানে আলতাফ তালুকদার, আয়ুষের বাবা। তবে আরো একজন আছেন যাকে তিনি মান্য করেন, যিনি হলেন তার মা তথা আয়ুষের দাদি গুলশানেরা বেগম। গুলশানেরা বেগম ঘরে বসে তসবিহ জপছিলেন। এমন সময় তার কক্ষে এলো তার ছোট ছেলে মহরুম আলামিন তালুকদারের একমাত্র মেয়ে ঐশী তালুকদার। ঐশী এসে গুলশানেরা বেগমের কাছে এসে বলল, পুরো বাড়ি ফাঁকা কেন দাদি? কাউকে কোথাও দেখছি না। আজ তো শুক্রবার, বড় আব্বু বড় আম্মু আয়ুষ ভাইয়া সবারই তো আজ বাসায় থাকার কথা। গুলশানেরা বেগম তাকালেন নিজের মাসুম নাতনির দিকে। মেয়েটা বড্ড হতবাগী। ঐশীর যখন 5 বছর বয়স ছিল তখনই তার মা বাবা এক সড়ক দুর্ঘটনায় মারা যায়। তবে ঘটনাচক্রে বেঁচে যায় ঐশী। তবে তখন থেকে তার পায়ে সমস্যা, ক্রাচে ভর করে হাঁটতে হয় সবসময়। গুলশানেরা বেগম বড্ড ভালোবাসেন তার এই নাতনিটিকে। মেয়েটা বড্ড সহজ সরল। গুলশানেরা বেগম মৃদু হেসে বলেন, সবাই তো আজ তোর আয়ুষ ভাইয়ের জন্য মেয়ে দেখতে গেছে। কথাটা শুনে ঐশীর পায়ের তলায় মাটি সরে যায়। সে ব্যথাতুর কণ্ঠে বলে, মেয়ে দেখতে? গুলশানেরা বেগম বলেন, হ্যাঁ রে, আয়ুষের তো বিয়ের বয়স হয়ে গেছে তাই না? এখন তো আবার ম্যাজিস্ট্রেটও হয়েছে। এতদিন তো বিয়ের কথা বলতেই খেপে যেত, কিন্তু আজ নিজের উদ্যোগে ওর বাবা মাকে নিয়ে মেয়ে দেখতে গেছে। ও আচ্ছা ঠিক আছে, আমি রুমে যাই। আচ্ছা যা। ঐশী ক্রাসে ভর করে চলতে থাকে। গুলশানেরা বেগমের রুম থেকে বেরিয়ে এসে কিছুদূর যাওয়ার পর হোঁচট খেয়ে পড়ে যায়। পায়ে চোট লেগে রক্ত বের হয়, কিন্তু ঐশীর সেদিকে খেয়াল নেই। তার 2 চোখ ভিজে উঠেছে অশ্রুতে। সে ছোটবেলা থেকে আয়ুষকে পছন্দ করে ঐশী। ঐশীর প্রতিবন্ধকতার জন্য আয়ুষও তাকে অন্যভাবে ট্রিট করে, তাকে আগলে রাখে সবসময়। এই আগলে রাখাগুলোকে সে মনে করতো আয়ুষের ভালোবাসা, কিন্তু আজ বুঝতে পারছে আয়ুষ তাকে ভালোবাসে না। তার প্রতি দয়া মায়া থেকে তাকে সবসময় আগলে রাখে। এমনটা ভাবতেই ঐশী আরো বেশি করে কান্না পায়। ঐশী আর্তনাদ করে বলে ওঠে,
আমায় কেন ভালোবাসে না তুমি আয়ুষ ভাইয়া? আমি যে প্রতিনিয়ত তোমার দ্বিধায় বাঁচি, তোমার দ্বিধায় পুরো ছাই হয়ে যায়। ঈশিতা সিঁড়ি বেয়ে যখন নিচে নামলো তখন অনেক দেরি হয়ে গেছে, কথা অনেক দূর এগিয়েছে। আয়ুষ নিচে এসে সবাইকে বলেছে ঈশিতা বিয়েতে রাজি। এই কথা শুনে সবাই বিয়ের তারিখ পর্যন্ত ঠিক করে নেয়। ইসমাইল হোসেনের মুখ থেকে তো হাসি যাচ্ছেই না। তিনি তো ঠিক করে নিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব ঈশিতাকে বিদায় করে নিজেও আরেকটা বিয়ে করে নেবেন। এত বড় পরিবারের মেয়ের বিয়ে হলে তো ভালোই হয়। ঈশিতা একবার ভাবলো সবার সামনে গিয়ে বলবে এই বিয়েটা সে করবে না, এই বিয়েতে তার কোনো মত নেই, কিন্তু পারল না, থেমে গেল সে। এখন সে যাই বলুক তার বাবা ইসমাইল হোসেন যে ধরে বেঁধে তার বিয়েটা দিয়ে দেবে এটা সে এক প্রকার নিশ্চিত। তাই তর্ক করে লাভ নেই। তাই অন্য একটা ছক কষল ঈশিতা, বিয়ের দিন পালিয়ে যাবে, যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাবে, তবুও থাকবে না আর এখানে। এই আয়ুষ লোকটাকে তো সে কোনোভাবেই বিয়ে করবে না, কারণ ঈশিতা মনে করে এই লোকটাই তার জীবনের সব সমস্যার একমাত্র কারণ। ঈশিতাকে দেখে আয়ুষের মা জাহানারা বেগম বললেন, এদিকে এসো মা। ঈশিতা লক্ষ্মী মেয়ের মতো এগিয়ে যায়। জাহানারা বেগম ঈশিতার মাথায় হাত বুলিয়ে বলে, মাশাআল্লাহ, মেয়ে তো ভারী সুন্দর, কারণ নজর না লাগুক। আমার ছেলের জন্য তো এমন একটা মেয়েকেই খুঁজছিলাম আমি। বলে তিনি নিজের হাতে সোনার বালা খুলে ঈশিতাকে পরিয়ে দেন। ঈশিতার হাতে চুমু খেয়ে বলেন, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। এখন যত তাড়াতাড়ি তোমাকে আমি আমার ছেলের বউ করে নিয়ে যেতে পারবো তত তাড়াতাড়ি আমার শান্তি। জাহানারা বেগমকে খুশি লাগলেও আলতাফ তালুকদার যেন তেমন একটা খুশি নন, এটা তার মুখ দেখে বোঝা যাচ্ছে। সেদিনকার মতো কথাবার্তা শেষ করে ওনারা বিদায় নেন। যার আগে আয়ুষ আবার ঈশিতাকে বলে, আমি যা করছি সব তোমার ভালোর জন্য। তুমি বড় হয়েছ, আশা করি নিজের ভালোটা বুঝবে, কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো না। ঈশিতা কোনো প্রতিক্রিয়া দেখায় না। তার যে সিদ্ধান্ত নেওয়ার সেটা সে নিয়ে ফেলেছে, আর কারো কথায় তাকে কোনোভাবে প্রভাবিত করতে পারবে না। আয়ুষেরা চলে যাবার পর ইসমাইল হোসেন ঈশিতাকে বলে, এখানে দাঁড়িয়ে না থেকে নিজের রুমে যাও। আর হ্যাঁ, একদম এই বিয়েতে কোনো ব্যাংলা দেওয়ার চেষ্টা করবে না। আমি ভালোই বুঝেছি তোমার মত নেই এই বিয়েতে, কিন্তু বিয়েটা তোমাকে করতেই হবে। তোমার মতো আপদ আমি বেশি দিন পালতে পারবো না। 8 পাশে পরে তো তোমার বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু তোমার মার জন্য পারিনি। এবার আমায় কেউ আটকাতে পারবে না। ঈশিতা এবারও কোনো প্রতিক্রিয়া দেখায় না, কারণ তার পরিকল্পনা যে ঠিক করা। আপাতত সে চুপ থাকবে, যা হচ্ছে মেনে নেবে। অ্যাকশন দেখাবে বিয়ের দিন। আয়ুষ নিজের আলাদা গাড়িতে করে কাজে বেরিয়ে পড়ে, আর তার মা বাবা গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। জাহানারা বেগম তো ঈশিতার প্রশংসায় একদম পঞ্চমুখ, কিন্তু আলতাফ তালুকদার মুখে কুলু পেটেছেন, কিছুই বলছেন না। জাহানারা বেগম ব্যাপারটা বুঝতে পেরে বলেন, তুমি মুখটা এমন বাংলার পাঁচের মতো করে রেখেছো কেন? আলতাফ তালুকদার মলিন মুখে বলেন, আমি ভেবে রেখেছিলাম ঐশীর সাথে আয়ুষের বিয়ে দেব। মেয়েটাকে নিয়ে যে বড্ড ভয় হয়, সব সময় চোখের সামনে থাকলে শান্তিতে থাকতে পারতাম। জাহানারা বেগম তেতে উঠল, রাগে তার সর্বাঙ্গ কেঁপে ওঠে। দাঁতে দাঁত পিষে বলে, তোমার আর বুদ্ধি হলো না তালুকদার সাহেব। ওই খোঁড়া মেয়েটাকে কিনা করবে নিজের একমাত্র ছেলের বউ। আমার ছেলে হলো হীরের টুকরো, আর তোমাকে এত চিন্তা করতে হবে না। ওই খোঁড়া মেয়েটাকে এমনিতেই কেউ বিয়ে করবে না, সারা জীবন নিজের চোখের সামনেই রাখতে পারবে। আর হ্যাঁ, এমন অলক্ষণে কথা আর বলবে না আমার সামনে। জাহানারা, এমন বলছো কেন তুমি? মেয়েটার তো শুধু পায়ে একটু সমস্যা, রূপগুণের তো অভাব নেই, এই জন্য তুমি ওর ব্যাপারে এমন কথা বলবে? ঘাট হয়েছে আমার, এখন এসব বাদ দাও। আয়ুষ নিজে থেকে এত ভালো একটা মেয়ে পছন্দ করেছে, আমি তাতেই খুশি। না হলে তো তুমি নিজের ওই খোড়া ভাতিজিকেই আমার ছেলের গলায় ঝুলিয়ে দিতে। যাই হোক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এখন আমি শুধু ঈশিতাকে নিজের বাড়ির বউ হিসেবে বরণ করার জন্য অপেক্ষা করছি। সামনে তোর আয়ুষ ভাইয়ের বিয়ে, আর তুই ঘরে বসে আছিস? তুই তোর একমাত্র বোন, যা নিজের ভাইয়ের বিয়ে উপলক্ষে আনন্দ কর। ঐশী রুমে এসে এই কথাগুলো বলতে থাকে জাহানারা বেগম। ঐশীকে এই কথাগুলো বলে ভীষণ মানসিক শান্তি পান। কৈশোরকালে একবার মজার ছেলে ঐশী ওনাকে বলেছিলেন সে আয়ুষকে পছন্দ করে। জাহানারা বেগম ব্যাপারটাকে এতটা গুরুত্ব দেননি, কিন্তু তার জহুরির চোখ, ঐশীর হাব ভাব দেখে তিনি একসময় বুঝে যান এই মেয়ের মনে তার ছেলের জন্য একটা সফট কর্নার আছে। ব্যাপারটা মোটেই ঠিকভাবে মেনে নেননি জাহানারা বেগম। একে তো ঐশীর পায়ের ওই সমস্যা, তারপর জাহানারা বেগমের ধারণা এই মেয়েটা অপয়া, কারণ এই মেয়ের জন্মের পর থেকে তাদের পরিবারে একের পর এক বিপদ নেমে এসেছে। আলতাফ তালুকদারের ব্যবসার বড় লস হয়েছিল এই মেয়ের জন্মের কিছুদিন পরই, যদিও কিছু বছরের মধ্যেই তাদের অবস্থা আবার আগের মতো হয়। কিন্তু এরপরই ঐশীর মা বাবার মৃত্যু।
এসব ঘটনা পরপর ঘটায় ঐশীর প্রতি নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল তার মনে। তাছাড়া কয়েক বছর আগে ঐশীকে মেলায় ঘুরতে নিয়ে যাওয়ার সময় আয়ুষের একটা বিরাট সড়ক দুর্ঘটনা হতে হতে সে বেঁচে যায়। এরপর থেকে ঐশীকে তিনি একদম সহ্য করতে পারেন না। কিন্তু পরিবারের সবাই মেয়েটাকে এত মাথায় তুলে নাচে জন্য সবার সামনে কিছু বলতেও পারেন না। কিন্তু আজ সুযোগ পেয়ে তিনি কিছুতেই সেটা হাতছাড়া করবেন না। মানসিক যন্ত্রণায় শেষ করে দেবেন মেয়েটাকে, শুধুমাত্র যাতে এই মেয়েটার থেকে নিজের ছেলেকে দূরে রাখা যায়। সেজন্য তো শিক্ষাগত যোগ্যতায় অনেক পিছিয়ে থাকা একটা মেয়েকে যখন আয়ুষ বিয়ে করতে চায় তখন তিনি বিনা বাক্যে মেনে নেন। এদিকে ঐশীর মন মানসিকতা অন্যরকম ছিল। সে জাহানারা বেগমের মনের এত প্যাঁচ বুঝতে পারে না। সামান্য হেসে বলে, আমার ভীষণ অসুস্থ বোধ হচ্ছে বড় আম্মু। জাহানারা বেগম আর কথা না বাড়িয়ে চলে এলেন। যাওয়ার আগে বললেন, আয়ুষের বোধহয় ওই মেয়েটাকে খুব পছন্দ, জানিস। আমরা তো চেয়েছিলাম বিয়েটা কয়েক মাস পর হোক, কিন্তু আয়ুষই জেদ করে বলল এই মাসের মধ্যেই যেন বিয়েটা হয়। ছেলেটা আমার একেবারে বিয়ের জন্য পাগল হয়ে গেছে। 1 সপ্তাহ পরেই আমার বাড়ির বউ ঘরে আসবে, ভেবেই আনন্দ হচ্ছে খুব। জাহানারা বেগমের এসব কথা ঐশীকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। ঐশীর চোখও আর বাধা মানে না। তার দু চোখের কার্নিশ বেয়ে পড়তে থাকে বিন্দু বিন্দু অশ্রুকণা। ভালোবাসার এত কষ্ট কেন? জাহানারা বেগম ঐশীর চোখের অশ্রু দেখে পৈশাচিক আনন্দ পান। অতঃপর হাসি মুখে প্রস্থান করেন। রাতে ডিনার টেবিলে ঐশী অনেক শান্ত হয়ে বসেছিল। অন্য সময় আয়ুষ আসতে সে তার দিকে তাকিয়ে মুচকি হাসি উপহার দিত, কিন্তু আজ একদম মাথা নিচু করে খাওয়ায় মনোযোগী। আয়ুষ ব্যাপারটা খেয়াল করলো, তবে বিষয়টা এত সিরিয়াসলি নিল না। আয়ুষের মনে হলো সে যেহেতু ঐশীকে ছাড়াই ঈশিতাকে দেখতে চলে গিয়েছিল, তাই হয়তো ঈশিতা তার উপর অভিমান করেছে। পরে ওকে বুঝিয়ে ম্যানেজ করবে। এদিকে খাবার টেবিলে গুলশানেরা বেগমও বেশ অভিমানী সুরে আলতাফ তালুকদারকে বলল, মানছি আমার বয়স হয়েছে, কিন্তু তাই বলে তোরা আমার থেকে অনুমতি নেওয়ার তোয়াক্কা করবি না? এভাবে হুটহাট করে বিয়েটা ঠিক করে নিলি? আমার থেকে একবার অনুমতি তো নিবি। আমি তো মেয়েটাকে দেখলামও না। জাহানারা বেগম নিজের স্বামীর পাতে খাবার দিতে দিতে বলল, আমরা আর কি করব আম্মা? আপনার নাতি তো নিজে থেকে মেয়েটাকে পছন্দ করেছে, সেই তো সেদে বিয়ে করতে চেয়েছে। আমাদের রাজি না হয়ে উপায় ছিল? আমার ছেলে যে বিয়ের কথা শুনেই প্রসঙ্গ বদলে দিত, সে যখন নিজে থেকে বিয়ে করতে চেয়েছে তখন আমি আপত্তি জানাবো কেন? আলতাফ তালুকদার চোখের ইশারায় জাহানারা বেগমকে চুপ করতে বলেন। গুলশানেরা বেগম মুখটা গম্ভীর করে বললেন, শুনলাম মেয়েটা নাকি আন্ডার মেট্রিক, এবার নাকি ওকে এক্সপেল করা হয়েছে। সুশিক্ষিত নাতির পাশে এই মেয়ে কিভাবে যায়? ও আন্ডার ম্যাট্রিক হলেও ভীষণ মেধাবী। তাছাড়া ওর এক্সপেলের ঘটনাটাও ছিল সম্পূর্ণ ভুল বোঝাবুঝি। ও একদম নির্দোষ। আর তুমি চিন্তা করো না দাদিজান, ওকে আমি একদম নিজের যোগ্য করে তুলব। ঐশী নিজের খাওয়া শেষ করে নীরবে ক্রাচে ভর দিয়ে উঠে দাঁড়ায়। এসব কথা শুনতে তার আর ভালো লাগছিল না। বুক ফেটে কান্না পাচ্ছিল। যাকে এতগুলো বছর যাবৎ ভালোবেসে গেল, তার কাছে ভালোবাসা প্রকাশ করার আগে সে অন্য কারো হয়ে গেল। ঐশীর মাঝে মাঝে নিজের ওপর অভিমান হয় খুব। যদি আজ তার পা ঠিক থাকতো তাহলে অনেক আগে আয়ুষকে নিজের মনের কথা বলে দিত, কিন্তু নিজের এই প্রতিবন্ধকতার জন্য সবসময় হীনমন্যতায় ভুগতে হয়েছে তাকে। স্কুল কলেজেও অনেক ছেলেকে বলতে শুনেছে তার সৌন্দর্য দেখে প্রেমে পড়লেও তার প্রতিবন্ধকতার জন্য তারা মুখ ফিরিয়ে নিয়েছে। এমতো অবস্থায় কিভাবে নিজের ভালোবাসার মানুষটাকে মনের কথা বলতো সে? যদি সেও একই কারণে ফিরিয়ে দিত তাহলে যে শেষ হয়ে যেত মেয়েটা। ঐশী নিজের কক্ষে এসে একটা অ্যালবামে আয়েশের সাথে নিজের কিছু ছবি দেখে কাঁদছিল। মনে করছিল কিছু পুরনো স্মৃতি, আয়েশের করা কেয়ারগুলো। তারপর হঠাৎই গুনগুন করে গাইতে শুরু করে, কেন রোদের মতো হাসলে না? আমায় কেন ভালোবাসলে না? আমার কাছে দিন ফুরালেও আসলে না। এই মন কেমনের জন্মদিন চুপ করে থাকা কঠিন। তোমার কাছে খরস্রোতও গতিহীন। নতুন সকালগুলো কপাল ছুলো, তোমারই দূরে গেল। এটাই সত্যি, তুমি আমারই, শুধুই আমার। এমন সময় ঘরে কালো আসার শব্দ শুনেই ঐশী নিজের চোখের জল মুছে অ্যালবামটা বালিশের নিচে লুকিয়ে রাখে। আয়ুষ ঐশীর রুমে প্রবেশ করে বলে, গান থামালি কেন? বেশ সুন্দরই তো গাইছিলি। তোর গানের গলা কিন্তু দারুণ। চাইলেই ভালো সঙ্গীত শিল্পী হতে পারবি। ঐশী বিনিময়ে জোরপূর্বক হাসে। অতঃপর বলে, ভাইয়া তুমি হঠাৎ? তুই কি আমার উপর রাগ করেছিস ঐশী? রাগ করবো কেন ভাইয়া? আয়ুষ ঐশীর পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তোকে আমার বউ দেখতে নিয়ে যায়নি জন্য আসলে সবটা এত তাড়াহুড়াই হয়ে গেল যে। তুমি ভুল ভাবছো, আমি মোটেও রাগ করিনি। তাহলে এসেছি থেকে আমার সাথে কোনো কথা বলছিস না কেন? কেনই বা আমায় এভাবে এড়িয়ে চলছিস? তেমন কিছু না,
আসলে সামনে ফাইনাল এক্সাম তো, তাই একটু ব্যস্ত ছিলাম। অতঃপর প্রসঙ্গ বদলে বলে, তবে একটা কথা ঠিক, আমার তোমার হবু বউকে দেখার খুব ইচ্ছা। আমি জানতে চাই কে সেই ভাগ্যবতী যে আমার শখের পুরুষের না চাইতেই পেয়ে যাবে।